আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু প্রস্টেট গ্রন্থির সমস্যা ও চিকিৎসা। এরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজি বিভাগের রেজিস্ট্রার ডক্টর মমিনুল হায়দার। ডক্টর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারই একটি বিষয় প্রস্টেট গ্রন্থি সমস্যা ও চিকিৎসা। প্রতিনিয়তই আপনার কাছে রোগীরা এই সমস্যাগুলো নিয়ে এসে থাকে। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা জানব। প্রিয় দর্শক, আপনারাও চাইলে এই প্রস্টেট গ্রন্থির সমস্যা নিয়ে প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে, কারণ বয়স বাড়ার সাথে সাথে প্রস্টেট গ্রন্থির নানান রকমের সমস্যা হয় এবং আপনারা শুনে থাকবেন যে বয়স্ক রোগীদের অনেকের মুখে শোনা যায় যে প্রস্টেট গ্রন্থির সমস্যা হয়েছে, তারা বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছে, অপারেশন করছে। এই যে বিষয়গুলো আমাদের মধ্যে প্রশ্ন, এই বিষয়গুলি থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি বা হওয়ার পরে কী যত্ন নিতে হবে, এরকম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ইতিমধ্যে পরিচয় করে দিয়েছি, ডক্টর মমিনুল হায়দার। ডক্টর, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইব, এই যে প্রস্টেটটা আসলে কী? ধন্যবাদ। প্রোস্টেট আসলে একটা গ্রন্থি, এটা একটা পুরুষের গ্রন্থি। এটা পুরুষদেরই থাকে, মহিলাদের থাকে না। এই গ্রন্থিটার অবস্থান হলো আমাদের মূত্রথলি থেকে যে মূত্রনালী বের হয়, প্রস্রাবের রাস্তা বলি আমরা, সেটার ঠিক সংযোগস্থলে ওখানে এক গ্রন্থিটা মূত্র নালীটাকে চারপাশ থেকে পেঁচিয়ে রাখে। তো এই গ্রন্থিটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি এবং এই গ্রন্থিটা আমাদের পুরুষদের যে পুরুষ হরমোন, যেটা টেস্টোস্টেরন হরমোন, সেটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ধন্যবাদ। এই প্রস্টেট গ্রন্থি সম্পর্কে আমরা জানলাম এবং ইতিমধ্যে আমরা প্রস্টেট গ্রন্থির কাজটা কি সেটাও বুঝে ফেলেছি। তো যাই হোক, এই যে প্রস্টেট, এটার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো একজন নিউরোলজিস্ট হিসেবে আপনি নিয়মিতভাবে এই চিকিৎসাগুলি দিয়ে থাকেন। তো এখানে কি ধরনের সমস্যাগুলি আসলে হয়ে থাকে? বেশ কিছু সমস্যা হতে পারে, তবে আমি সবচেয়ে কমন যেটা সেটাই আগে বলি। সেটা হচ্ছে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি যে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া আমাদের ভাষায়। রোগীদেরকে আমরা অনেক সময় বলি যে প্রস্রাবের রাস্তায় মাংস বেড়ে গেছে, এটা রোগীরা মানে কমনলি বোঝে। এটা সবচেয়ে কমন, এটা বড় হয়ে যায়। আবার প্রস্টেট গ্রন্থিতে ইনফেকশন হতে পারে, প্রস্টেট গ্রন্থির ভেতর পাথরও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ইনফেকশন থেকে ফোঁড়ার মতো হয়ে যেতে পারে, এটাও হতে পারে। এবং ফাইনালি যেটা হয় যে পুরুষের একটা ইম্পর্টেন্ট ক্যান্সার, যেটা প্রোস্টেট ক্যান্সার, এটাও হতে পারে, তবে সেটা একটু রেয়ার। অর্থাৎ তো প্রস্টেটকে নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। যদিও এই গ্রন্থিটা দেখা যায় না, কিন্তু এর কার্যকারিতা অনেক। এটা থেকে দেখা যাচ্ছে যে এই প্রস্রাবের সমস্যা থেকে শুরু করে নিয়ে এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই বিষয়ে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো আসলে এই যে প্রস্টেটে যখন সমস্যা হয়, এটা কাদের ক্ষেত্রে বেশি হয়? দেখুন, প্রোস্টেট গ্রন্থি সব পুরুষেরই আসলে বড় হয়। 40 বছর বয়সের পর থেকে প্রোস্টেট গ্রন্থিটা আস্তে আস্তে হরমোনের কারণে বড় হতে থাকে। তো যত সব বড় হলেই যে প্রোস্টেট গ্রন্থি সমস্যা করবে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা বোঝা খুব সহজ। আমি বলি, যেমন একটি পাইপের চারপাশে যদি একটা মাংসপিণ্ড থাকে, সেটা যদি বড় হয়, সেটা চারপাশেই বড় হতে পারে। যদি বাইরের দিকে বড় হয়, তাহলে তো সে ভিতরের রাস্তাকে সরু করবে না। বাট সে যদি ভেতরের দিকে বড় হয়, তখন ভেতরের রাস্তাটাকে সে সরু করে দিচ্ছে। তখন এই রাস্তাটা প্রোস্টেটের ক্ষেত্রে হচ্ছে প্রস্রাবের রাস্তা। প্রস্রাবের রাস্তা যখন শুরু হয়ে যায়, তখন প্রস্রাব করতে কষ্ট হয়, প্রস্রাব ঘন ঘন করতে হয়। এই ধরনের সমস্যাগুলো প্রধানত দেখা যায় যে আমাদের বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা পুরুষরা 50-এর পর থেকে অনেকেই প্রস্রাবের সমস্যায় ভুগতে থাকেন, যে প্রস্রাব করতে কষ্ট হয়, ঘন ঘন প্রস্রাব হয়, অনেক সময় ইনফেকশন হয়। এগুলো নিয়ে প্রথম প্রস্টেটের সমস্যাগুলো ধরা পড়ে। 40-এর আগ পর্যন্ত পুরুষরা মনে করতে পারে যে তাদের এই সমস্যাটা সাধারণত হয় না, জি। কিন্তু 40-এর পরবর্তীতে কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে এবং 50 পরবর্তী যে দেখা যাচ্ছে যে এটা অনেক বেশি সমস্যার সৃষ্টি করছে। জি জি। তো এই সমস্যাটাকে কি কমপ্লিটলি দূর করার কোনো সুযোগ রয়েছে? আসলে এটা আমরা যেটা বলি প্রতিরোধ, ওইভাবে আসলে নেই, কারণ যেহেতু এটা একটা ফিজিওলজি, মানে শারীরবৃত্তীয় কর্ম, যেটা বড় হবে। বাট আমরা যেটা করতে পারি যদি সচেতনতার মাধ্যমে, যে অনেকেই আমরা যেটা করি শুরুর দিকে এই সমস্যাগুলো, প্রস্রাবের সমস্যাগুলোকে আমরা ইগনোর করি। আমরা ভাবি যে ঠিক হয়ে যাবে বা আরেকটু দেখি, আমরা চিকিৎসকের শরণাপন্ন হই না। তবে প্রথম দিক থেকেই যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা যেতে পারে, তখন কিন্তু এই সমস্যাটা অনেকাংশেই কমিয়ে নিয়ে আসা যায়। আচ্ছা, খুব বিষয়টা সম্পর্কে আমরা কিছুটা আন্দাজ করতে পারছি যে এটা বয়স বাড়ার সাথে সাথে আর ভয়াবহতা বাড়তে থাকে। তো এই যে সমস্যা, প্রোস্টেটের সমস্যা বা প্রোস্টেটে যে বড় হয়ে যাওয়া যে কথাটা বলছেন, এবং রোগীদেরকে বোঝানোর জন্য আপনারা বলে থাকেন মাংসপেশি বেড়ে গিয়েছে, এই সমস্যাটা আসলে কেন হয়? এটা ওই যে আমি অলরেডি বলেছি যে এটা আসলে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। মানে এটা আপনি
ন্যাচারালি এটা বড় হবে। মানে যেই গ্রন্থিগুলো থাকে এগুলো আসলে আমাদের পুরুষ হরমোনের প্রভাবে থাকে, ওখানে কিছু মাংসপেশি থাকে, কিছু গ্রন্থি থাকে, এগুলো ন্যাচারালি একটা সময় যেতে যেতে বড় হয়। তো এটার মাত্রাটা সবার ক্ষেত্রে একই রকম থাকে না, যার কারণে অনেকের দেখা যাচ্ছে যে অনেক বয়স পর্যন্ত উনি কিছু ফিলই করছেন না, যে তার প্রস্টেট বড় হচ্ছে ঠিকই কিন্তু সমস্যা তৈরি করছে না, বা 70 বছর বয়স হয়ে গিয়েছে এখন পর্যন্ত প্রস্টেটের সমস্যা হয়নি, এরকমও কিন্তু আছে। আবার অনেকের দেখা যায় যে 50-এর পর থেকেই প্রস্টেটের সমস্যা তৈরি হচ্ছে। তো এটা আসলে প্রেডিক্ট করা যায় না যে কার ক্ষেত্রে কেমন হবে, তবে সবার ক্ষেত্রেই কিন্তু বড় হয়। ধন্যবাদ, খুব চমৎকারভাবে আপনি আমাদেরকে তথ্যটি দিয়েছেন। তো এই যে আপনি একটু আগে বললেন যে টেস্টোস্টেরন হরমোনের কথা বললেন, যে এই টেস্টোস্টেরন হরমোনের সাথে এর একটা সংযোগ রয়েছে, এই টেস্টোস্টেরন হরমোন বাড়ার কারণে কি এটা বড় হয় না কমার কারণে এটা বড় হয়, এই ধরনের কোনো কিছু সরাসরি রিলেশনগুলো আসলে এইভাবে নেই। তবে আমাদের পুরুষদের যেটা হয় যে বয়স বাড়তে বাড়তে আস্তে আস্তে কিন্তু টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা কমতে থাকে। শুরুতে আমাদের যেমন আমাদের বয়ঃসন্ধিতে যেমন থাকে পুরুষদের, আস্তে আস্তে বয়স যত বাড়তে থাকে তখন কিন্তু এই টেস্টোস্টেরনের লেভেলটা কমতে আসছে। আচ্ছা, এই যে টেস্টোস্টেরন তো আসলে সেক্সুয়াল বিষয়গুলির সাথেও জড়িত, এই ক্ষেত্রে টেস্টোস্টেরন বাড়ানোর জন্য কি কোনো পরামর্শ রয়েছে আপনার পক্ষ থেকে? না, আমরা সাধারণত সবার ক্ষেত্রে এভাবে বলি না। কিছু কিছু রোগের ক্ষেত্রে টেস্টোস্টেরন চিকিৎসা দিতে হয়, যাদের ক্ষেত্রে হাইপোগোনাডিজম বা যখন তার প্রজননের বয়সটা থাকে ওই বয়সে যাদের টেস্টোস্টেরন কমে যায়, সেক্ষেত্রে আমরা থেরাপিউটিক টেস্টোস্টেরন দিতে পারি। বাট আমরা মানে জেনারেলি এভাবে টেস্টোস্টেরন বাড়ানোর জন্য বলি না, কারণ এটার অনেকগুলো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। আচ্ছা, এই টেস্টোস্টেরন বাড়ানোর জন্য কি কোনো খাবার বা কোনো কিছু বা এক্সারসাইজ এগুলোর কি কোনো? অবশ্যই, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। লাইফস্টাইল খুবই ইম্পর্টেন্ট। যেমন এটা প্রমাণিত যে আপনি যদি নিয়মিত শরীর চর্চা করেন এবং আপনি পুষ্টিকর খাবার খান, পুরুষের কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা ভালো লেভেলে থাকে। এবং এটা এই জন্যই, এই হরমোনের জন্যই কিন্তু আপনার এই যে আমরা শরীর চর্চা করছি, পরিশ্রম করছি, এগুলোর পরে শরীর বা আমাদের যেই প্রফুল্লতা থাকে এগুলো কিন্তু হরমোনের একটা ভূমিকা আছে। একজন মানুষের সুস্থতার পাশাপাশি যে তার প্রফুল্লতা যে জিনিসটা, সেই জিনিসটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে তাকে নিয়মিতভাবে শারীরিক ব্যায়াম এবং অবশ্যই করা উচিত, খাদ্যের দিকে গুরুত্ব দিতে হবে। এখান থেকে আমরা একটা তথ্য পেলাম। তো যাই হোক, আমরা আজকে যেহেতু আলোচনা করছি প্রোস্টেট গ্রন্থি নিয়ে, আমি আপনার কাছ থেকে জানবো যে এই যে প্রোস্টেটটা যখন বড় হয়ে যায় তখন রোগীদের মধ্যে কি ধরনের লক্ষণ প্রকাশ পায়? আচ্ছা, এটা প্রথম অনেকের ক্ষেত্রে অনেক রকম সমস্যা হতে পারে, তবে কমনলি প্রথম দিকে যে সমস্যাটা হয় সেটা হলো যে আপনার ঘন ঘন প্রস্রাব করতে হয়। এটা কেন হয় এটা আমি ব্যাখ্যা করব। প্রস্রাব করতে কষ্ট হয়, যেমন যে আগে যেরকম প্রস্রাব করতে গেলেন বসলেই প্রস্রাব হয়ে গেল, এরকম কিন্তু হয় না। এটাকে আমরা হেসিটেন্সি বলি, যে শুরু করতে দেরি হয়, চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, তারপরে প্রস্রাব করে আসার পর মনে হচ্ছে যে প্রস্রাবটা কমপ্লিট হয়নি, আরও প্রস্রাব রয়ে গেছে, এরকম মনে হয়। এটা একটা ফিলিং হয় যে এরকম। অনেকে এভাবেও বুঝতে পারেন যে তার প্রস্রাবের গতিটা কমে গেছে, ধারাটা আগের চেয়ে সরু হয়ে গেছে, এটা বুঝতে পারেন অনেকে। আর এই ঘন ঘন হওয়ার একটা কারণও কিন্তু এই যে প্রস্রাব যেটা রয়ে যাওয়া, ব্লাডার পুরোপুরি মূত্রথলিটা খালি হয় না, এটার কারণে দেখা যায় যে প্রস্রাব যেহেতু রয়ে যাচ্ছে আগে থেকে, খুব দ্রুত আবার মূত্রথলি পূর্ণ হয়ে যাচ্ছে, আবার প্রস্রাবের বেগ আসছে। আর আরেকটা অ্যানোয়িং একটা উপসর্গ আছে, যেমন এটা অনেকেই খুব কষ্ট পান এটার জন্য, সেটা হচ্ছে নকচুরিয়া বলে। আমরা রাতে ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যেতে হয়। এটা কিন্তু স্বাভাবিক না, অনেকে ধরেই নেন যে এটা মনে হয় স্বাভাবিক যে আমাকে 2-1 বার প্রস্রাব করতে উঠতে হবে, বাট এটা কিন্তু স্বাভাবিক নয়, একবারও উঠার কথা নয়। অনেকের এমন হয় যে 5-6 বার 7 বার উঠতে হয়। তো আগেই যেরকম বললাম যে এটা যেহেতু বয়স্ক রোগীদের, বয়স্ক পুরুষদের রোগ, সেক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে প্রেশারের ওষুধ খান, ডায়াবেটিসের ওষুধ খান, এই যে হৃদরোগের ওষুধ খান, এগুলো এই যে বারবার ঘুম ভেঙে গেলে এই প্রেশার কন্ট্রোল করা বা রক্তচাপ নিয়ন্ত্রণও কিন্তু কঠিন হয়ে যায়। মানে একটা একটার সাথে জড়িত এই জিনিস। আচ্ছা, এখানে খুব সহজ কিছু প্রশ্ন হয়তো আমাদের দর্শকদের মনে থাকতে পারে, যে আসলে রাতে বেলায় কয়বার প্রস্রাব করা উচিত বা কতক্ষণ পর পর প্রস্রাব করা স্বাভাবিক? যে কথাটা আমি বলি যে আপনি কেউ যদি 11টার দিকে ঘুমায়, তাহলে কিন্তু তার ফজরের নামাজ পর্যন্ত বা ভোর পর্যন্ত একজন স্বাভাবিক সুস্থ মানুষের কিন্তু ঘুম থেকে উঠে প্রস্রাব করার প্রয়োজন হয় না। কারণ আমাদের একটা হরমোনের কারণে রাতে কিন্তু প্রস্রাবের প্রোডাকশনটা কম থাকে। এটা আমাদের ন্যাচারালি এরকম। দিনে যেভাবে প্রস্রাবটা তৈরি হয়, রাতে কিন্তু একটু কম তৈরি হয়, তো যার কারণে উঠতে হয় না। অর্থাৎ রাতে একটু ভেরিয়েশন আছে, সৃষ্টিকর্তা আসলে এইভাবেই তৈরি করেছেন যাতে আপনি একটা সাউন্ড স্লিপ পেতে পারেন। আচ্ছা, এই যে প্রস্রাবের কথা বললেন, তাই স্বাভাবিক মাত্রায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের
প্রস্রাব দিনে কতটুকু হওয়া উচিত? আমরা যেটা বলি যে সাধারণত 1500 ml বা 1.5 লিটারের মতো প্রস্রাব তৈরি হয়। আর একটা সুন্দর হিসাব আছে, হিসাব হচ্ছে যে একজন পূর্ণবয়স্ক মানুষের বডি ওয়েট অনুযায়ী, শরীরের ওজন অনুযায়ী প্রতি ঘন্টায় 1 থেকে 2 মিলিলিটার ইউরিন প্রোডাকশন হয়। যেমন ধরেন আপনার প্রতি কেজি বডি ওয়েট, প্রতি কেজি, যেমন একজনের বয়স যদি ওজন যদি 60 কেজি হয়, তো 60 কেজি উনি 1 ঘন্টায় 60 ml প্রস্রাব তৈরি করবেন। এটা হচ্ছে স্বাভাবিক। 60 থেকে 120 এটা ওনার জন্য স্বাভাবিক মাত্রা। প্রস্রাব করার ক্ষেত্রে কি কোনো হিসাব নিকাশ আছে যে দিনে এতবার যেতে হবে বা করতে হবে এরকম কিছু? ওরকম প্রস্রাব চেপে রাখা যাবে না এই ধরনের কোনো ইনস্ট্রাকশন? অবশ্যই আছে, যে স্বাভাবিকভাবে আমরা দিনে 4 থেকে 6 বার 5-6 বার প্রস্রাব করাটা একটা স্বাভাবিক। আর প্রস্রাব চেপে রাখার যে ব্যাপারটা বললেন, এটা অবশ্যই উচিত না। বিশেষ করে প্রোস্টেটের রোগী যারা, তাদের তো প্রস্রাব কখনোই চেপে রাখা উচিত না। প্রস্রাব চেপে রাখলে যেটা হয়, আমাদের একটা প্রস্রাবের স্বাভাবিক যেই শারীরবৃত্তীয় প্রক্রিয়া, ওটা কিন্তু বিঘ্ন ঘটে। এবং বিশেষ করে অনেক ক্ষেত্রে, বিশেষ করে আপনার বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব চেপে রাখার একটা প্রবণতা, তারা খেলছে বা কম্পিউটারে বসে আছে, এরকম একটা সময় ওরা কিন্তু চেপে রাখে। এগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় যে প্রস্রাবে ইনফেকশন হওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। আচ্ছা, এইটার সাথে সম্পৃক্ত আরেকটি প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে প্রস্রাবের সাথে তো পানির একটা সম্পর্ক রয়েছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত লিটার পানি খাওয়া প্রয়োজন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমাদের একটা ধারণা আছে, সাধারণ ধারণা, যে কিডনি ভালো রাখতে হলে প্রচুর পানি খেতে হবে। হ্যাঁ, সবাই তো তাই বলে। সবাই তাই বলে, কিন্তু আসলে আমরা প্রচুর বলি না, আমাদের বলা উচিত পরিমিত পরিমাণ পানি খেতে হবে। যেমন পানি আপনি যদি কম খান সেটাও সমস্যা, পানি বেশি খেলেও কিন্তু সমস্যা। পানি তাহলে আমরা কেমন বলি, যে আমাদের দেশের এই যে পরিস্থিতি, এই আবহাওয়াতে আমাদের সাধারণত উচিত হচ্ছে একজন পুরুষ মানুষের 2 থেকে 2.5 লিটার পানি, গরমের দিনে 2 থেকে 2.5 লিটার পানি সারাদিনে ভাগে ভাগে খাওয়া, অল্প অল্প করে। আমরা যদি আমাদের দেশের স্ট্যান্ডার্ড একটা গ্লাসের কথা বলি, তাহলে এটা থেকে আপনি 8 থেকে 10 গ্লাস। জি, আপনি আমাদের স্ট্যান্ডার্ড গ্লাসে 200 ml পানি ধরে, তাহলে সেই হিসাব করলে 10 থেকে 12 গ্লাস, 8 থেকে 10 গ্লাস। কেউ যদি অনেক বেশি পরিশ্রম করেন, যেমন প্রচুর ঘাম হচ্ছে, আউটডোরে কাজ করছেন বা আপনি এক্সারসাইজ করছেন, আপনি শারীরিক পরিশ্রম করছেন, সেক্ষেত্রে আপনি 1-2 গ্লাস বাড়িয়ে দিতে পারেন। এটা হতে পারে, যেহেতু তার শরীর থেকে কিছু ফ্লুইড লস হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে এই যে পানি খাওয়ার যে প্রবণতাটা, এটা একটু বাড়ানো যেতে পারে। তো ধন্যবাদ আপনাকে, খুব চমৎকারভাবে তথ্য দিয়েছেন। আপনি আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। আজকের প্রোগ্রামের আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা ফিরছি খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের বিজ্ঞাপন বিরতির পরের পর্বে। প্রিয় দর্শক, এখন আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোমিনুল হায়দার, যিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছে এবং ইতিমধ্যে আপনাদেরকে এই প্রোস্টেট গ্রন্থির সমস্যা নিয়ে আলোচনা করেছেন। আমরা এখন আমাদের পরবর্তী ডিসকাশনের মধ্যে চলে যাচ্ছি। ডক্টর, আপনি আলোচনা করছিলেন যে এই যে একজন পূর্ণবয়স্ক মানুষের পানির পরিমাণটা আসলে কেমন খেতে হবে, এই বিষয় সম্পর্কে আপনি আমাদেরকে একটা ধারণা দিয়েছেন এবং আসলে কত মিলিলিটার প্রস্রাব তৈরি হবে এই বিষয়গুলি সম্পর্কে চমৎকার ধারণা দিয়েছেন। নিশ্চয়ই আমাদের দর্শকরা এই বিষয়টা বুঝতে পেরেছে। এখন আমি আপনাকে কথা বলবো যে এই যে প্রোস্টেটের মধ্যে আপনি বললেন যে প্রোস্টেট বড় হয়ে যাচ্ছে, প্রোস্টেট বড় হয়ে গেলে তখন কিছু লক্ষণের কথা আপনি বলেছেন। এছাড়া কিভাবে আপনারা কনফার্ম করে থাকেন যে এটা প্রোস্টেটটা বড় হয়েছে? কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন? আচ্ছা, রোগীরা যখন আসেন, ওনারা এই সমস্যাগুলো যখন বলেন, আমরা তখন ধারণা করি যে এটা প্রোস্টেটের সমস্যা হতে পারে। তখন আমরা দুইভাবে পরীক্ষা করতে পারি। একটা হচ্ছে শারীরিক পরীক্ষা, যেটা আমরা চেম্বারেই করে থাকি বা আমাদের রুমে করে থাকি, সরাসরি পরীক্ষা, যেটা আমরা ওনার প্রস্রাবের রাস্তাটা পরীক্ষা করি। তারপর আমরা ডিআরই পরীক্ষা যেটা বলি, সেটা দিয়ে আমরা সরাসরি আঙ্গুল দিয়ে ওনার প্রোস্টেট গ্রন্থিটা আমরা ফিল করার চেষ্টা করি। এটাতেই কিন্তু অনেকটুকু প্রাথমিকভাবে ধারণা পাওয়া যায় যে প্রোস্টেট গ্রন্থিটা কতটুকু বড় হয়েছে, এটার নেচারটা কেমন, বা উনি কোনো ব্যথা পাচ্ছেন কিনা এটা থেকে। যদি প্রোস্টেট ওই পরীক্ষার সময় ব্যথা পান, তাহলে বুঝতে হবে ইনফেকশন আছে। এই ধরনের একটা আমরা কিছু পরীক্ষা করে থাকি, যেটা আমরা টেবিলে করি আমাদের রোগীদেরকে সরাসরি। আর কিছু একজন দর্শক রয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, কে বলছেন? আপনার নাম পরিচয় দিয়ে আপনার সমস্যার কথা আমাদেরকে বলুন। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান। জি, কোথা থেকে বলছেন? আমি জামালপুর থেকে বলছি। জি, আপনার সমস্যার কথা বলুন। জি, আমার বয়স 21। তো আমি একবার প্রস্রাব করলে আমাকে আবার 2-3 মিনিট পরে যেতে হয়। তখন হালকা প্রস্রাব হয়, একবার তখন ক্লিয়ার হয়। মানে আমার একবারে প্রস্রাবটা ক্লিয়ার হয় না। এর জন্য কি আপনি কোনো চিকিৎসা করিয়েছেন? না, এখনো কোনো চিকিৎসা করাইনি। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকুন। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন দর্শকের প্রশ্নটি। আচ্ছা, চমৎকার প্রশ্ন। এটা হলো আসলে ওনার বয়স 21, একটা ইয়াং মানুষ। এই বয়সে সাধারণত এই সমস্যাগুলো প্রোস্টেটের জন্য হয় না। তো আরও কিছু কমন সমস্যা আছে যে প্রোস্টেটের জন্য হচ্ছে, যে সেটা হলো যে দর্শক আপনার এক্ষেত্রে আপনি কেমন পানি খান সেটার উপর এটা নির্ভর করে, যে আপনার পানি খাওয়ার যে অভ্যেসটা সেটার উপর নির্ভর করে আপনার কীরকম প্রস্রাব হবে। তবে অনেক ক্ষেত্রে আমরা এই বয়সে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ওভার অ্যাক্টিভ ব্লাডার আমরা বলি, যে ব্লাডারটার মূত্রথলিটা অতি সংবেদনশীল থাকে, সেক্ষেত্রে কিন্তু বারবার ঘন ঘন প্রস্রাব হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে মূত্রথলির থেকে মূত্রনালীর যে সংযোগস্থল, যেটাকে আমরা বলি ব্লাডার নেক, ওখানে অনেকের কিন্তু একটু বাধা থাকতে পারে জন্মগতভাবে। ওই বাধার কারণে বা প্রস্রাব করতে গেলে তখন দেখা যায় যে একবারে প্রস্রাবটা হয় না, কিছু প্রস্রাব থেকে যেতে পারে, এরকম একটা ফিলিংস হয়। তো এইটার সমাধানের জন্য যেটা দর্শক আপনাকে বলছি, যে আপনি আসলে একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হন এবং পরীক্ষা করান। আপনি আপনার সমস্যাটা বুঝতে পারলে এটা সমাধান কিন্তু খুব বেশি জটিল নয়। ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে আমাদের দর্শককে প্রশ্নটির উত্তরটি দিয়েছেন। আপনি এখানে বলছিলেন যে একজন রোগীর যখন প্রোস্টেট বেড়ে যায় তখন আমরা কি পরীক্ষা নিরীক্ষা করি, বিষয়টা শুনবো। আরও একজন দর্শক সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার সমস্যার কথা বলুন। আমি জাহিদুর রহমান বলছিলাম বাড্ডা থেকে। আমার একটা প্রশ্ন ছিল ডক্টরের কাছে, যে আমি হচ্ছে প্রস্রাব যখন করি আমার মনে হয় যে প্রস্রাব আপনার ক্লিয়ার হয় না, বা ফোঁটা ফোঁটা পরে পরবর্তীতে আবার থেকে যায়। এটা কি কোনো ধরনের সমস্যা বা কোনো প্রবলেমের কারণে হয় এরকম, নাকি অন্য কোনো? আপনার বয়স কত দর্শক? আমার বয়স হচ্ছে 26। 26। এর সাথে কি আর কোনো সমস্যা রয়েছে? না, এছাড়া আর কোনো সমস্যা হয় না। আর এটা সবসময় হয় না, মাঝে মধ্যে আর কি এরকম ফেস করি। তো মনে হয় যে প্রস্রাব আমার ক্লিয়ার হচ্ছে না, বা পরবর্তীতে আবার ফোঁটা ফোঁটা প্রস্রাব আবার বেরো হয় আবার পরে আর কি, ধরেন প্রস্রাব শেষ করার পরেও। আপনি কি কোনো আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন কিংবা কোনো? মানে এরকম আমি অ্যাজ ইউজুয়াল নরমাল হিসেবে আর কি ভাবতেছি, বা এই যে প্রোগ্রামটা দেখার পরে আমার আর কি মনে পড়লো যাতে আমি একটু ডিসকাস করি যে কোনো ধরনের সমস্যা কিনা, বা এটা কোন কারণে হতে পারে, এই জন্য আর কি কল দেওয়া। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। জি, আপনার প্রশ্নটা আমি শুনলাম। আসলে একটা জিনিস আমাদের জানা দরকার, যে সেটা হলো যে প্রস্রাবের পরে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব পড়াটা কিন্তু পুরুষের ক্ষেত্রে কিছুটা স্বাভাবিক, সবার ক্ষেত্রে এরকম হয়। এই জন্য আমরা রোগীদেরকে সবসময় বলি যে যাদের প্রস্রাবের পরে একটু ফোঁটায় ফোঁটায় পড়ে, কিছুক্ষণ প্রস্রাবের পরে একটু প্যানে বসে থাকা বা একটু অপেক্ষা করা বা টিস্যু ব্যবহার করতে বলি। আর আরেকটা যেটা হয়, যে আরেকটা খুব আমরা তো কর্মজীবী মানুষদের ক্ষেত্রে বেশি হয়, যে দীর্ঘ সময় আমরা প্রস্রাবের বেগ আসার পরেও প্রস্রাব আটকে রাখি। তখন যেটা হয় যে মূত্রথলিতে অনেক প্রস্রাব জমে যায়, যেটা অনেক সময় দেখা যায় যে প্রস্রাব করলেও কিছু অংশ থেকে যাচ্ছে। যেহেতু অনেক প্রস্রাব করছেন, প্রস্রাবের থলির যে মাংসপেশি সেটা ফ্যাটিক হয়ে যায়, যার কারণে অনেক প্রস্রাব হলে সেটা সম্পূর্ণ বের না হয়ে কিছু থেকে যাওয়ার ফিলিংস হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হয়ে আপনি সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা, রুটিন পরীক্ষা করে আপনার সমস্যাগুলো ধরতে পারবেন। আর পানি খাওয়ার অভ্যাস এবং প্রস্রাব জমিয়ে না রাখার অভ্যাসটা আপনি যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। অর্থাৎ আপনার আলোচনা থেকে মনে হচ্ছে যে এটা তেমন কোনো সমস্যা নয়, তারপরেও যেহেতু একটা সন্দেহ মনে হচ্ছে, একটু পরীক্ষা নিরীক্ষা করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নিলে এটা আমাদের দর্শকের জন্য নিশ্চয়ই ভালো হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের প্রোগ্রাম প্রোস্টেট গ্রন্থির সমস্যা ও চিকিৎসা। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইবো, এইটা যখন রোগ নির্ণয় করেন তখন আপনারা কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন? আমরা যে বললাম, আমরা আল্ট্রাসাউন্ড একটা পরীক্ষা করে প্রোস্টেটের সাইজটা বুঝতে পারি, কতটুকু প্রস্রাব জমে আছে এরকম বুঝতে পারি। আর একটা ইউরোফ্লোমেট্রি একটা পরীক্ষা আছে, খুব সহজ একটা পরীক্ষা। একটা পাত্রের মধ্যে রোগীকে প্রস্রাব করতে বলা হয়, এবং উনি যখন প্রস্রাব করেন তখন একটা কম্পিউটারের মাধ্যমে একটা কাগজে একটা ট্রেসিং ওঠে ইসিজির মতো, সেটা দেখে আমরা বুঝতে পারি যে কতটুকু কমে গেল ওনার প্রস্রাবের ফ্লো। আর আমরা পিএসএ পরীক্ষা করি, একটা রক্ত পরীক্ষা, যেটা প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে একটা মার্কার হিসাবে কাজ করে। এটা আমরা রুটিনলি সবার ক্ষেত্রে করি যে এটা বেড়েছে কিনা, সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিই।
ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে এখন শুনবো যে এই যে প্রোস্টেট গ্রন্থি যখন বড় হয়ে যায় তখন আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই চিকিৎসা যেটা, যারা প্রথম দিকে আসেন কমপ্লিকেশন না নিয়ে আসেন, সেক্ষেত্রে যেটা হয় আমরা ওনাদেরকে কিছু ঔষধ দেই এবং আমরা কিভাবে প্রস্রাব করবে, তারপরে হচ্ছে ওনার কিভাবে পানি খাবে, কেমন করে, এই নিয়মকানুন শিখিয়ে দিই। বেশিরভাগ রুগী দেখা যায় যে এই ওষুধের উপরেই ওনারা ভালো থাকেন। তবে কারো কারো ক্ষেত্রে কিছু অনেক দেরি করে যারা আসেন, প্রস্রাব আটকে যায় বা প্রস্রাব ওষুধের পরেও 6 মাস ওষুধ খাওয়ার পরে ওনার সমস্যা মিটছে না, ওনাদের ক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি। আর এক্ষেত্রে অপারেশনটা আসলে কাটাছেঁড়া করা যায় না, করা হয় না, একদম আধুনিক অপারেশন, যেটা আমরা ক্যামেরার মাধ্যমে দিয়ে দেখে প্রস্রাবের নালি দিয়ে গিয়ে ভেতর থেকে আমরা অপারেশন করে আনি। এটাকে বলে ট্রান্সইউরেথ্রাল প্রোস্টেটিক রিসেকশন অফ দ্য প্রোস্টেট, TURP, যেটাকে আমরা ভেতর থেকে এন্ডো ইউরোলজি, আমরা ক্যামেরা দিয়ে দেখে কেটে নিয়ে আসি, বাইরে থেকে কিছু কাটাকুটি করা হয় না। ধন্যবাদ, আপনাকে খুব চমৎকার চিকিৎসার কথা বলেছেন। দর্শকের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ থাকলে বলুন। আচ্ছা, একটি বিশেষ পরামর্শ, সেটা হচ্ছে যারা ধন্যবাদ ডক্টর। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনার সাথেই থাকুন।